মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় রাজনীতিতে কার্যত 15 বছর আমরা দেখে অভ্যস্ত, বিরোধীরা কখনো ডাক পায় না। শুধুমাত্র তিনি তার দলের সাংসদ, তার দলের বিধায়ককে নিয়ে প্রশাসনিক সভা করেন, সেখানে নিজের মতো কথা বলেন, বিরোধীদের পরিসরই দেখতে পাওয়া যায় না। বিরোধীরা বাদ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আমরা 15 বছর ধরে দেখে এসেছি, কিন্তু আজ একদম অন্য ছবি। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পাল্টে দিয়েছেন, কার্যত দেখা গেছে বিরোধীদেরকে ডেকেছেন, এমনকি তিনি তার কথার মধ্যে বলে দিয়েছেন যে বিশেষ বিশেষ সাংসদরাও ডাক পাবে। এই বিশেষ বিশেষ সাংসদ কারা বলুন তো? তারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলে থাকলেও বিজেপি দিল্লিতে গিয়ে কি তারা বিজেপির হয়েই কাজ করবে? আমাদের কিন্তু এইটাই প্রশ্ন, কারণ বিশেষ বিশেষ সাংসদ বলতে কি বোঝায়, অঙ্কটা কি, বা কোন কোন অঙ্কে কোন কোন সাংসদ বিশেষ বিশেষ, তাদের নামগুলো আমরা জানতে চেষ্টা করব। যে তারা তৃণমূলে থাকবেন কিন্তু দিল্লিতে মোদী সরকারকে সাপোর্ট করবেন, তারা কারা? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলার চেষ্টা করব। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে, প্রশাসনিক অধ্যায়ের ক্ষেত্রেও যেন একটা অন্যরকম জিনিস আমাদের রাজ্যে দেখা গেল। সেখানে শুভেন্দু অধিকারীকে দেখা গেল বিরোধীদের কথা শুনলেন, কাকুলি ঘোষ দস্তিদার কথা বললেন, কিন্তু তার মধ্যেই মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন বিশেষ বিশেষ সাংসদ। কোন বিশেষ বিশেষ সাংসদ? প্রথমে বলবো যে আমাদের অভিশাপ মুক্ত হলো, সাপমোচন হলো। কারণ আমরা এটা চিৎকার করে দিনের পর দিন, আমি অন্তত বলেছি তোমার চ্যানেলে, এবিপি আনন্দ স্টুডিওতে, বিভিন্ন লেখাতে, যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ওরার রাজনীতি করে। মানে যে কোনো প্রশাসনিক সভায় তিনি তার দলের এমএলএ, এমপি, মানে বিধায়ক, তার পঞ্চায়েত সদস্য, নির্বাচিত কাউন্সিলর তাদেরকে নিয়ে আসতেন। অথচ বিরোধী দলের এমপি, বিধায়ক, পঞ্চায়েত সদস্য বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর তাদেরকে তিনি বাধ্য রাখতেন। এটা কি ধরনের অন্যায় ছিল, বৈমাতৃসুলভ আচরণ ছিল। এমনকি দেশের বিরোধী দলের নেতা ছিলেন অধীর চৌধুরী লোকসভায়, তাকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বহরমপুরের সাংসদ ছিলেন, তাকে পর্যন্ত ডাকতেন না মুর্শিদাবাদের প্রশাসনিক সভায়। দিনের পর দিন বিরোধী দলের তরফ থেকে তো বটেই, আমরা যারা বিশ্লেষণ কাজ করি আমরা তীব্র আপত্তি জানিয়েছিলাম যে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যযুগের বাদশাদের দরবার, যে তিনি তার খুশি মতন আমির ওমরাদেরকে নিয়ে, ওমরাহদেরকে নিয়ে সভা করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ধর্তব্যের মধ্যে রাখেননি। তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও তিনি তার এমএলএ এমপিদেরকে কখনোই মহাকরণে যেতে দিতেন না। তখন রাইটার্স বিল্ডিং মেইন অফিস ছিল, বুদ্ধবাবু কোনো মিটিং ডাকলে সেখানে অনুপস্থিত থাকতেন। ফলে যে রাজনৈতিক সংস্কৃতিটা ছিল সেটা হলো পুরোপুরি আমরা ওরা বিভাজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন এক ব্যক্তি যিনি বিরোধী যারা এমএলএ এমপি ছিলেন তাদের কাজ করতে পর্যন্ত দিতেন না। অর্থাৎ ধরো এমএলএ ফান্ড তো আছে, এমপি ফান্ড তো আছে, সেই এমএলএ এমপি ফান্ডের টাকাটা খরচা করবে তারা, সেই অধিকারটা পর্যন্ত তাদের ছিল না। এবং ডিএমরা ইনস্ট্রাকশন ছিল ডিএমদেরকে যে এই এমএলএর টাকা খরচা করবি না, ওই এমএলএর ওই এমপির টাকা খরচা করবি না। এবং তারপরে উনি লোকের সামনে বলতেন আপনার এমএলএ কি করলো, বিজেপির এমএলএ এমপি কি করলো, এইভাবে উনি নির্বাচনী প্রচারে যেতেন। অথচ ওই এমএলএ এমপিদের টাকা যাতে খরচা না হয়, উন্নয়নের টাকা খরচা না করতে পারে, তার পুরোপুরি বাধা উনি তৈরি করতেন। এবং একই সাথে এই যে বিভিন্ন সময় এমএলএ এমপি তারা যদি থানার ওসি তাকে একটা সমস্যা জানানোর কথা চেষ্টা করত, বিরোধী বিজেপির এমএলএ এমপিদের ফোন ধরতো না থানার ওসিরা। এমনকি ডিএম এসপিরা পর্যন্ত, মানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ফোন পর্যন্ত ধরতো না। তুমি নিশ্চয়ই জানো যে যখন শুভেন্দু অধিকারী কোনো প্রশাসনিক কাজকর্ম নিয়ে কোনো থানায় যেত, বা কোনো আইএস অফিসারের অফিসে যেত, বা কোনো সচিবের কাছে যেত, আগে থেকে পালিয়ে চলে যেত। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনই ছিল পালিয়ে চলে যাও, বেরিয়ে যাও। এমনকি তোমার মনে থাকতে পারে স্বাস্থ্য ভবনে শুভেন্দু অধিকারী একবার গেছিলেন স্বাস্থ্যের অব্যবস্থা নিয়ে কথা বলতে, স্বাস্থ্য সচিব সময় সব পালিয়ে চলে গেছিল। ফলে এই যে রাজনৈতিক সংস্কৃতিটা, আমরা ওরা রাজনৈতিক সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছিলেন, এটা একটা মানে এতটাই নিন্দনীয় ছিল, এতটাই ঘৃণার ছিল। এবং মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের সাথে সাথে শুভেন্দু অধিকারী
একটা নতুন স্বপ্ন, নতুন ভোর, একটা নতুন গণতান্ত্রিক পরিসর নিয়ে এসছেন, যেখানে বিরোধীদের ডাকা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কত বলবো, তোমার মনে থাকতে পারে লকডাউনের সময় একের পর এক বিধায়ক সাংসদ বিজেপি দলের তারা ত্রাণ নিয়ে মানুষের কাছে যাবেন, সেইটাওতে বাধা দিত। জন বার্লা আজকে তৃণমূলে গেছে, সেই জন বার্লা চিৎকার করে বলতেন যে আমি একজন মন্ত্রী, তিনি তখন আহ, আহ, মানে তিনি বাড়ির থেকে বের করে হতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন তার বাড়িটা ঘেরা করে রেখেছে। সুকান্ত মজুমদার আজকে কেন্দ্রের মন্ত্রী, সেই সময় সাংসদ ছিলেন, বালুরঘাটের সাংসদ, তার বাড়ি ঘেরাও করে রেখে দিয়েছেন, বাড়ির থেকে বেরোতে দিচ্ছে না তৃণমূলের লোকজন, ত্রাণ দিতে দিবে না যদি জনপ্রিয় হয়ে যায়। আবার দেবশ্রী চৌধুরী, তিনি রায়গঞ্জ থেকে, তখন তিনি মন্ত্রী রীতিমতন, তো সেই দেবশ্রী চৌধুরীকে বাড়ির থেকে বেরোতে দেয়নি, ত্রাণ নিয়ে বেরোতে দেয়নি। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কুৎসিত রাজনীতি করেছেন, এত জঘন্য রাজনীতি করেছেন, একটা ঘৃণ্য রাজনীতি করেছেন, যে সবসময় বিরোধীদেরকে উনি শত্রু ভেবেছেন। বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে ছিল শত্রু, কিন্তু গণতন্ত্রে নির্বাচন পর্যন্ত শাসক বিরোধী তরজা হবে, লড়াই হবে, রাজনৈতিক লড়াই। একবার নির্বাচিত হয়ে গেলে তিনি তো সবারই বিধায়ক, তখন তো বিজেপির বিধায়ক তৃণমূলের বিধায়ক হওয়ার কথা নয়। শুভেন্দু অধিকারী কিন্তু আমাদের স্বপ্নটাকে পূরণ করেছেন। আমরা যারা দিনের পর দিন লিখেছি যে কেন শাসক বিরোধী একজোট হয়ে কাজ করতে পারবে না, উন্নয়নের কাজ করতে পারবে না, আমরা যারা দিনের পর দিন টেলিভিশনে বলেছি যে যদি কর্ণাটকে নির্বাচনের পরে শাসক বিরোধী এক হয়ে শিল্পায়ন করতে পারে, যদি তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে, কেরালাতে শাসক বিরোধী একজোট হয়ে তাদের রাজ্যে নিজ নিজ রাজ্যে উন্নয়নের কাজ করতে পারে, তাহলে পশ্চিমবাংলায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করতে পারবেন না? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই হিংসুটে ছিলেন, এতটাই সংকীর্ণ মনা ছিলেন, এতটাই স্বার্থপর রাজনীতিবিদ ছিলেন যে তিনি আমি ছাড়া কিছু বুঝতে পারতেন না। ও আমরা থেকেও শেষের দিকে তিনি আমিতে চলে গেছিলেন, মানে তৃণমূলের থেকেও উনি লার্জার দেন লাইফ। মানে তার বৈঠক কার্যত বলা যায় একটা, মানে মধ্যযুগের রাজাদের যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সভা করলে বিপুল লস্কর যেত, জনবল যেত, ঠিক তেমনি ভাবে পুরো নবান্নের সমস্ত সচিব থেকে শুরু করে, অফিসার থেকে শুরু করে, মানে এতটা ব্যাপক আয়োজন করত। এক একটা জেলার প্রশাসনিক বৈঠকের নাম করে 3 দিন সরকারি কর্মচারীরা সব জেলায় পড়ে থাকতো, এবং হেলিকপ্টারে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন, কখনো প্লেনে যেতেন উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিপুল পরিমাণে শয়ে শয়ে গাড়ি, সেখানে সরকারি গাড়ি যেত, এবং সব যে প্যান্ডেল হতো, যে বিপুল আয়োজন হতো, তাতে কোথাও 15 কোটি, কোথাও 20 কোটি টাকা খরচা করে, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় মহোৎসব করতেন এই প্রশাসনিক বৈঠকে। একদম তিনি অপচয়, ক্ষমতার অপব্যবহার এবং অর্থের অপচয় যে কোন লেভেলে প্রশাসনিক বৈঠকগুলোতে করেছেন তুমি কল্পনা করতে পারবে না। শুভেন্দু অধিকারী কিন্তু আমাদেরকে মুক্তি করে দিয়েছেন, আমাদের কিন্তু সাপ মুক্তি হলো। আজকের প্রশাসনিক বৈঠক সব মিলে হয়তো 50,000 টাকা খরচা হয়নি। আজকে মহোৎসব নেই, আজকে মানে প্যান্ডেল নেই, প্রশাসনিক বৈঠক যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে হচ্ছে। প্রত্যেকের ভাবনা চিন্তা গুলোকে মুখ্যমন্ত্রী নোট করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক বৈঠক ছিল, সেটা ছিল বিজেপিকে শ্রাদ্ধ করো, মানে ওখানে অফিসাররা বসে থাকবেন তার পাশে, আর নরেন্দ্র মোদী শ্রাদ্ধ করো, অমিত শাহ শ্রাদ্ধ করো, শুভেন্দু অধিকারী সম্পর্কে গালাগালি করো, এবং মানে প্রশাসনিক বৈঠকটা তিনি কার্যত মানে তৃণমূলের প্রচার সভায় পরিণত করতেন, বিরোধীদেরকে দুর্মুষ করবার জন্য ব্যবহার করতেন, গালমন্দ করতেন প্রধানমন্ত্রী সমেত সবাইকে। যেখানে অফিসাররা বসে আছেন, সেই অফিসারদের সামনেই প্রধানমন্ত্রী সম্পর্কে খারাপ কথা বলা। প্রশাসনিক কার্যত সভা আর রাজনৈতিক সভাকে এক করে ফেলতেন, সোজা কথা। দিনের পর দিন আমরা সেটা দেখে অভ্যস্ত ছিলাম। এইটা তো গেল প্রশাসনিক সভা। এবার বিশেষ বিশেষ সাংসদ বলতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বোঝালেন আজকে? কোন কোন বিশেষ বিশেষ সাংসদ হতে পারে, বা তাদের নামগুলো যদি একটু দেখো, মানে তৃণমূল কংগ্রেসের প্রতি অসন্তোষ ব্যক্ত করছে তৃণমূলের যে কোনো স্তরের নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের নেত্রী নন,
এমন ভাবই কিন্তু তৃণমূলের সাংসদ বিধায়কদের মধ্যে পরিষ্কার ধরা পড়ছে। শুধু কাকলি ঘোষ দস্তির নয়, সুখেন্দু শেখর রায়ও আজকে পরিষ্কার ভাবে মমতার শাসন ব্যবস্থা, কুশাসন ব্যবস্থার অবসানকে তিনি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, এবং ভেতরের যে খবর সেটা হলো যে এমপিদের একটা অংশ, 29টা তৃণমূলের লোকসভার এমপি আছে, 14 জন রাজ্যসভায় আছে, এদের একটা বড় অংশ, এবং সংখ্যাটা যদি ভুল আমি না করে থাকি 19 জন, এরা কিন্তু তৃণমূলের মানে ইয়ের মধ্যে থেকেই, তৃণমূলের দলের মধ্যে থেকেই একটা আলাদা লবি তৈরি করছেন, তৃণমূলের থেকে আলাদা লবি তৈরি করছেন। এরা কি আলাদা লবি করছেন? তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে আলাদা লবি করে এরা দিল্লির রাজনীতিতে পরিষ্কার বিজেপির সমর্থনে কাজ করবেন। এটা অনেকটা হলো জনতা তোমার মনে থাকবে নবীন পটনায়ক, তাদের সাংসদরা কিন্তু বহু ক্ষেত্রেই দিল্লিতে মোদী সরকারকেই সমর্থন করত। এক্ষেত্রেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে একটা স্পষ্ট বিভাজন আমরা দেখতে পাচ্ছি, এবং এই বিভাজনটা এমন হতে পারে আনুষ্ঠানিকভাবে নাও হয়েও পরিষ্কার দিল্লিতে নরেন্দ্র মোদীর সংখ্যা 240, অবশ্যই দুটো মেজর পলিটিক্যাল পার্টির সাহায্য নিয়ে তিনি সরকার চালাচ্ছেন। একদিকে তেলুগু দেশম পার্টি অন্ধ্র থেকে, আরেকটা হলো জনতা ইউনাইটেড জেডিইউ। এই দুটো দলের বাইরে যদি আরেকটা পক্ষ লবি হিসাবে কাজ করে, বিজেপির লবি হিসাবে কাজ করে, সেটা কিন্তু বিজেপি মানে দিল্লি সরকারের স্থায়িত্ব বাড়াবে, নিশ্চিত করবে। যদিও আমি মনে করি দিল্লি সরকারের কোনো স্থায়িত্বের অভাব আছে এই মুহূর্তে, ভাবার কোনো কারণ নেই, কারণ তারা বাংলা পেয়ে গেছেন। এবং শুধু তাই নয়, মানে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করার মতন জায়গায় রাহুল গান্ধী নেই। কিন্তু যদি আমি মানে উপরি পাওয়া পাই, তাহলে আমি উপরি পাওনাটাকে আমি কেন বাদ দিব? মানে বিজেপি চাইছে না, কিন্তু তৃণমূলেরই সাংসদদের একটা অংশ তারা মমতার থেকে একটা ডিস্টেন্স রক্ষা করে দিল্লির সাথে সংযোগ তৈরি করতে চাইছে। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু মুসলিম এমএলএ যারা, তারা কিন্তু কংগ্রেসের সাথে যোগাযোগ করছে। তুমি ইতিমধ্যেই দেখেছো। সেই জন্য কি শুভেন্দু অধিকারী বললেন যে বিশেষ বিশেষ সাংসদ ইনারাই, এই যেমন কাকলি ঘোষ দস্তিদারের মতন কিছু সাংসদ? হ্যাঁ, অবশ্যই। শুভেন্দু, তুমি মনে রাখবে, শুভেন্দু যখন কোনো একটা কমেন্ট করে তার পিছনে গভীর রাজনীতি আছে। ফলে শুভেন্দু অধিকারী যখন বলছে বিশেষ বিশেষ সাংসদদেরকে আমরা প্রয়োজনে ডাকবো, তখন দুদিক থেকে জিনিসটা দেখতে হবে। একটা হলো বিশেষ গুণ সম্পন্ন, যে যাকে নিয়ে ডেভেলপমেন্টটাকে চালানো যাবে, আবার একই সাথে সেই সাংসদ যিনি সহযোগিতার হাত বাড়াবেন প্রশাসনিকভাবে এবং প্রয়োজনে রাজনৈতিকভাবে। ফলে সেই জায়গার থেকেই বিশেষ বিশেষ সাংসদের কথা বলেছেন। এবং তোমাকে আমি বলছি যে 19 জন সাংসদের যে সংযোগ, একটা আলাদা তৃণমূলের মধ্যে থেকেই একটা আলাদা লবি হিসাবে কাজ করবে, সেই সম্ভাবনাই কিন্তু দেখতে পাচ্ছি। আর বিধায়কদের মধ্যে একটা অংশ কংগ্রেসের সাথে সংযোগ রাখছে। কিন্তু যেটা তুমি লক্ষ্য করেছো, গত 3-4 দিনের মধ্যে বহু পৌরসভার প্রায় 125 জনের মতন কাউন্সিলর পদত্যাগ করেছেন। বহু পুরসভা কার্যত বলা যায় যে তারা চাইছে এই মুহূর্তে রিজাইন করতে দুটো কারণে। একটা তো যাদের দুর্নীতির সাথে যুক্ত, ফলে দুর্নীতি মানে পুলিশের রেইডের আগেই যদি আমি পদত্যাগ করে দিই, তাহলে হাত ধুয়ে নিতে পারবো, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এইটা একটা হাত ধুয়ে নিতে পারা। আরেকটা হলো যে আগের থেকেই তৃণমূলের সাথে দূরত্ব রাখলে নভেম্বর মাসে যখন পুরসভা নির্বাচন হবে, আমি তৃণমূলের সাথে আগের থেকেই দাদা সরে গেছিলাম, বলে আমাকে টিকিটটা দিন। এটা বরানগর থেকে শুরু করে দমদম বিভিন্ন জায়গায় পুরসভায় কিন্তু আমি ব্যারাকপুর বহু জায়গায় কিন্তু আমি যেহেতু আমি বরানগরে থাকি, বরানগরের মানে বহু মানে কাউন্সিলর তারা কিন্তু সরে দাঁড়াতে চাইছেন এইটা দেখানোর জন্য, এইটা সজল ঘোষকে এটা দেখানোর জন্য যে দাদা আমরা তো তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করে রেখেছিলাম, ফলে আমরা যোগ্য ব্যক্তি, আমাদেরকে বিজেপির টিকিট তুমি দিয়ে দাও।
এবারে এটা আমি দেখতে চাই, সমীরকে, মানে শ্রমিক ভট্টাচার্যকে, যিনি বিজেপির রাজ্য সভাপতি। তিনি কিন্তু মানুষেরকে একটা বিরাট প্রত্যাশা তৈরি করেছেন। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো টেন্টেড লিডার, কোনো কাউন্সিলর তাদেরকে নেওয়া হবে না। তুমি মনে রেখো, এটা অরিজিনাল তোমাকে বলছি, তৃণমূল কিন্তু বিজেপি জেতার থেকেও এটা তৃণমূলের রিজেকশন ভোট ছিল। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলরদের পরাজিত করো, তোলাবাজি বন্ধ করো, বলে নেগেটিভ মানে ওয়েবে কিন্তু বিজেপি ক্ষমতায় এসছে। যদি সজল ঘোষরা যদি তৃণমূলের কাউন্সিলরদের নিয়ে আবার প্রার্থী করে, তাহলে সেই ভবিষ্যৎটা কিন্তু খুব খারাপ ভবিষ্যৎ। আরেকটা জিনিস হচ্ছে, সব থেকে বড় কথা, নতুন বোতলে পুরনো মদ দিলে মানুষ তো মেনে নেবে না। কারণ কেন স্যার, আমি একটা জিনিস এখানে বলতে চাইবো, যেহেতু বিজেপি ক্ষমতায়, তাই আমরা অনেক বেশি আশাবাদী যে সুষ্ঠুভাবে ভোটটা এরা করাবে, মানুষ সেখানে ভোট দেবে, তাহলে মানুষ এদেরকে রিজেক্ট করবে। তুমি খুব দামি কথা বলেছো যে পুরনো মদ, মানে পুরনো মদ নতুন বোতলে দিলে, মানে যে সমস্ত বিজেপির এমএলএ তারা যদি মনে করে যে ঠিক আছে কিছু কিছু কাউন্সিলরকে নিয়ে নিলাম, আমার কাছের লোক, আমি তৃণমূলের কিছু কাউন্সিলর নিয়ে প্রার্থী করলাম, বুমেরাং হয়ে যেতে পারে। কারণ মানুষ তৃণমূল কংগ্রেসটাকে রিজেক্ট করেছে চোর ভেবে। ফলে ওই পুরনো মদ নতুন বোতলে ভরলে কিন্তু মানুষ নেবে না। এটা তোমার সাথে 100% একমত। আমি আজকে আরেকটা বিষয় তোমাকে একটু আলোচনা করতে চাই। সেটা হলো যে দেখো, আজকে বর্ডার গুলোতে শয়ে শয়ে লোক বাংলাদেশে চলে যাচ্ছে। সমস্ত লোকগুলো রিপোর্টাররা প্রশ্ন করছে, আপনার কাছে কোনো বৈধ কাগজ ছিল? না, কাজ ছিল না। সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস থেকে প্রশ্ন তুলেছিল এসআইআর পর্বে যে বাংলাদেশিরা কোথায়। আজকে ছবি দিয়ে দেখুন বাংলাদেশিরা কোথায়। সেই বাংলাদেশিরা আজকে পালাচ্ছে। আমরা এক সময় এসআইআর এর সময়ও দেখেছিলাম দল বেঁধে সব পালাচ্ছে। আর যেই মুহূর্তে এখন হোল্ডিং করার জন্য, মানে আটকে রাখার জন্য যখন জায়গা তৈরি করছে, এই কথা শুনেই সব পালাচ্ছে। শুভেন্দু অধিকারী রাইটলি বলেছেন যে কেন আমরা বিদেশিদেরকে আমাদের রেশন দিব, কেন আমরা বিদেশিদের সরকারি প্রকল্পের দেব, কেন বিদেশিরা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করে, জাতীয় স্বার্থ বিঘ্নিত করে, কেন এই অনুপ্রবেশকারীদের উৎসাহিত করব এই রাজ্যে থাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতির জন্য এদেরকে মানে জাল করে তোমার বিভিন্ন সার্টিফিকেট দিয়েছে, এ জাল করে তোমার রেশন কার্ড দিয়েছে, ভোটার কার্ড দিয়েছে, আধার কার্ড দিয়েছে, পাসপোর্ট করে পর্যন্ত করে দিয়েছে, এবং তার ভোট ব্যাংক করেছে, মিটিং এ হাঁটিয়েছে, মিছিল হাঁটিয়েছে, মিটিং এ জড়ো করেছে। এই মানুষগুলোকে দিনের পর দিন ভোট ব্যাংক করে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে যখন এই নতুন রাজ্য সরকার পরিষ্কার অনুপ্রবেশকারীদের সরানোর ব্যাপারে তৎপর হচ্ছে, আমি সেটাকে পূর্ণ সমর্থন করছি। আমি মনে করি যে কেন আমার রাজ্যের মানুষ আমার রাজ্যের সম্পদ ভোগ করবে না, কেন বাইরের রাজ্য থেকে, বাইরের দেশ থেকে এসে বিদেশিরা দিনের পর দিন তাদেরকে ভোট ব্যাংকে পরিণত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দিয়েছিল, জাল সার্টিফিকেট তাদের জন্য তৈরি করে দিয়েছিল, ভোটার তালিকায় নাম তৈরি করে দিয়েছিল, কেন তাদেরকে আমরা পুষবো? এবং শুভেন্দু রাইটলি বলেছেন যে জেলে পাঠাতে গেলে জেলেরও তো খরচা আছে, জেলে রাখা করে একদম পরিষ্কার পুশব্যাক করে দিন। এবং আমি মনে করি সেদিন যারা এসআইআর পর্বে প্রশ্ন তুলেছিলেন যে রোহিঙ্গা কোথায়, বাংলাদেশিরা কোথায় দেখাও, এই যে আজকে দেখুন একটার পর একটা এই সীমান্তে তারা লাইন দিয়ে আছে দেশে ফিরে যাওয়ার জন্য।